ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর যে ইতিহাস সাবজেক্টটা রয়েছে সেটা নিয়ে তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানের প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, এক্সামে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত পড়াশুনো শুরু করনি তারা এই প্রশ্নগুলোকে দেখে সহায়িকা থেকে উত্তরগুলো খুঁজে ভালো করে পড়ে চলে যাবে। তোমরা যে সারা বছর পরিশ্রম করনি, অর্থাৎ সারা বছর যে পড়াশোনা করনি, তোমাদের মনেই হবে না যে তোমরা সারা বছর পড়াশোনা করনি। এই এক মাসের খাটনিতে তোমরা সারা বছরের ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা সারা বছর ভালো পড়াশোনা করেছো তাদের বলবো এই প্রশ্নগুলোকে অতি অবশ্যই ভালো করে পড়ে যাবে, তোমরা কিন্তু এক্সামের জন্য কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের আলোচনায় প্রবেশ করি। আজকে যে প্রথম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলি দেখো। প্রথম অধ্যায়ের জাদুঘর কি? ইতিহাস রচনায় জাদুঘরের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি? এটাই ঘুরিয়ে আসে, স্মৃতিকথা কি, কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে থাকে স্মৃতিকথা। তো এই যে ধরনের প্রশ্নগুলো তুমি দেখছো, তো এই প্রশ্নগুলোর ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাদুঘর, তারপরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, তারপরে স্মৃতিকথা। এই তিনটে পড়ে যাবে, একটা কমন পাবেই তোমরা। পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্বটি লেখো। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার এটা 100% আসছেই। 2 নম্বর যে প্রশ্ন সেটাকে দেখো, উপনিবেশবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশবাদের কি সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করো। আর 3 নম্বর যে প্রশ্নটা দেখছো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই যে দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, যেটা 1 আর 2 তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ হবসন আর লেনিন তত্ত্ব এবং উপনিবেশবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের বিস্তারিত সম্পর্ক আলোচনা করা। এই দুটো পড়ে চলে যাও, তোমরা 100% কমন পাবে। আর তোমরা যারা আরও বেশি রিস্ক নিতে চাইছো না, তাহলে তোমরা 3টেই পড়ো, তোমাদের আর কোনো চিন্তাই করতে হবে না এই অধ্যায় থেকে। এই 3টের ভেতরে তোমরা একটা প্রশ্ন দেখবেই। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, তো 3 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখো, ক্যান্টার বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। এই বাণিজ্যের অবসান কেন ঘটেছিল? তারপরে প্রশ্নটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। তার পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ ব্যবস্থার প্রবর্তন সম্পর্কে আলোচনা করো। এর ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্টন বাণিজ্য, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা। তো ক্যান্টন বাণিজ্যটা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থাটা ভালো করে পড়ে যাবে। তারপরে অবশিল্পায়নটা অবশ্যই পড়বে, আর যদি তোমাদের ইচ্ছা হয় তবে তোমরা রেলপথটা পড়ে যেও। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা টেস্ট পেপার ঘেটে দেখতে পারো, প্রত্যেকটা স্কুলেই প্রশ্নগুলো এসছে, টেস্ট পেপার থেকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র। তো তোমরা যারা পড়াশোনা করনি এগুলো দেখে যাও, এগুলো পড়ে যাও, 100% ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তো চলো চতুর্থ অধ্যায় দেখি। তো চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ, গুরুত্ব ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলায় সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। সব থেকে ইম্পর্টেন্ট চৌঠা মেটা এবার চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি, তোমরা ভালো করে পড়ে যাও। আর তারপরে যে প্রশ্নটা আমি বলবো, বাংলায় যে সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, তারপরে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। সৈয়দ আহমেদ খানটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের 3টে প্রশ্নই তোমরা গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের 2টো অধ্যায় থেকে মিলিয়ে প্রশ্ন করতে হবে, টোটাল 5টা। তো সেই জন্য বলে রাখছি, খুব ভালো করে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এই ক বিভাগটাকে ভালো করে পড়ে যাও, তাহলে তোমাদের আশা করছি পরবর্তী খ বিভাগের ওপর নির্ভরশীল হতে হবে না। ঠিক আছে, ক বিভাগটা তুলনামূলকভাবে ক্ষয়ের থেকে সোজা। তো তোমাদের বলছি এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখো, 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্ব, প্রেক্ষাপট ও শর্তগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কি?
এই আইনের উদ্দেশ্য কী ছিল? স্বাধীন গান্ধীজির কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? আরেকটা প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। এই তিনটে হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি একটা প্রশ্ন পড়তে চাও, সবার আগে ভারত শাসন আইনটা পড়ে রাখবে, তারপরে রাওলাট আইন। ঠিক আছে, 1935 ভারত শাসন আইন এবার আসার সম্ভাবনা খুব বেশি, প্রত্যেকটা স্কুলের প্রশ্নতেই প্রায় দিয়ে দিয়েছে, এটাকে খুব ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখি। তো তোমরা ষষ্ঠ অধ্যায় দেখো, ভারত ছাড়ো আন্দোলন বা 1942-এর আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটা এবছর চলে আসছে হিসাবেই তোমরা ধরে নাও। তোমরা স্টার দেখে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই দুটোর ভেতরে একটা 100% কমন আসবে। সব ভারত ছাড়ো আন্দোলনটা সবার আগে পড়বে, তারপরে নৌ বিদ্রোহ। ঠিক আছে, আর যদি তোমাদের আর একটা প্রশ্ন পড়তে ইচ্ছা হয় তা 3 নম্বরটা পড়ে যাবে, সেটা হচ্ছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3টে প্রশ্ন পড়লেই তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যদি আমি এখনও বলছি, যারা প্রিপারেশান নাওনি এখনও পর্যন্ত বা যারা ফাঁকি মেরে এসছো তারাই প্রশ্নগুলোকে দেখে যাবে, এবং যারা প্রিপারেশান নিয়েছো তারা খুব যত্ন সহকারেও এই প্রশ্নগুলোকে দেখে যাবে তারাও, কারণ তারা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছ? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, তো সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো দেখো, বলছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ও তার গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর গুরুত্ব ও কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দেখছো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার হিসাবে তোমরা বুঝতে পারছো কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটা। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে ঠান্ডা লড়াই, এই দুটো পড়ে রাখবে। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে ট্রুম্যান নীতি বা মার্শাল পরিকল্পনা। আরেকটা যেটা পড়বে সেটা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, এর উদ্দেশ্যগুলি লেখো। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো 8 নম্বর অধ্যায়টা দেখি। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নগুলো দেখো, অষ্টম অধ্যায়, মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। সার্কের উদ্ভবের প্রেক্ষাপট ও সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো। আরেকটা প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ও লক্ষ্য বিস্তারিতভাবে আলোচনা করো। এই দুটো প্রশ্নই তোমরা পড়ে যাও, 100% কমন পেয়ে যাবে। সার্ক অবশ্যই আসছে, যদি সার্ক নাও আসে এই 2 নম্বর প্রশ্নটা আসছেই। ঠিক আছে, তো তোমাদেরকে আজ প্রথম থেকে শুরু করে অষ্টম অধ্যায়ের পুরো বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিলাম। তোমরা যদি ডাউট থাকে টেস্ট পেপার খুলে দেখো এই প্রশ্নগুলো এসেছে কিনা। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করা। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা পরীক্ষার হলে কমন পেতে চাও, অবশ্যই প্রশ্নগুলোকে পড়ে যাবে। এবং যদি তোমরা চাও তোমাদের মতো তোমাদের বন্ধুরা উপকৃত হোক, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চাও, পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাতে একবার ক্লিক করে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাস নিয়ে বা অন্য কোনো ক্লাসের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ঠিক আছে।